আচ্ছা, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ক্লাস নাম্বার 7। আজকে যে বিষয়গুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার্স, ইউজার রোলস, অ্যাড ইউজার্স, ইউজার ফটো এডিট ইউজার্স, ক্রিয়েট ইউজার্স এবং পার্সোনাল প্রোফাইল। এছাড়া আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্সের অপশনগুলো দেখবো আমরা, থিম ম্যানেজমেন্ট, কাস্টমাইজ থিম, উইজেট, মেনুস এক্সেট্রা। তো চলো আমরা শুরু করা যাক। প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিই। আচ্ছা, আমাদের চালু করা আছে, সার্ভার চালু করা আছে। নিউ ব্যাচ ডব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন ছিল ইউজার নেম, অ্যাডমিন হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ড্যাশবোর্ড ঢুকে গেছি। এখন দেখো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউজার রোলস। অ্যাকচুয়ালি ইউজারটা কি? ইউজারটা হচ্ছে যে আচ্ছা দেখো, রোলস আর লাইক পারমিশনস গিভ টু এ পার্টিকুলার ইউজার্স টু অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস সাইট। অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে মানে প্রবেশের একটা অনুমতি দান। ঠিক আছে, কে কোন রোল পালন করবে, কার কি ভূমিকা, এটা হচ্ছে একটা ইউজার রোলস। যেমন ধরো একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে কি হয়, দেখবা যে কেউ থাকে হচ্ছে যে ডিরেক্টর, কেউ থাকে হচ্ছে যে জেনারেল ম্যানেজার, কেউ থাকে সুপারভাইজার, কে মাঠ পর্যায়ে কাজ করে। তো সবার কিন্তু সমান ক্ষমতা নেই। যে ডিরেক্টর সে সবসময় অনেক বেশি পাওয়ারফুল, তাই না? তার নিচে হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার, তার নিচে আরও নিচে, এরকম আস্তে আস্তে যত নিচে তত কী হবে, পাওয়ারফুল থাকবে। সবচেয়ে উপরে যে পদে যিনি আছেন ওনার কিন্তু ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি সব কিছু করতে পারেন। ঠিক ওরকম একটা ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক ম্যানেজমেন্ট প্যানেল থাকতে পারে এবং বিভিন্ন জনের বিভিন্ন রোল থাকতে পারে, ভূমিকা। এটাকে বলা হয় ইউজার্স, ইউজার রোলস বলা হয়। তাই এটা খুব সহজেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায়। চলো দেখি এটা কীভাবে তুমি করবা। প্রথমে দেখবো এখানে যে ইউজার রুলস কী কী আছে। অর্থাৎ যেমন তোমরা ফেসবুক ব্যবহার করো, ফেসবুক অ্যাডমিন থাকে, থাকে না? অ্যাডমিন থাকে বা গ্রুপের সদস্যগুলো থাকে। তো ওইরকমভাবে দেখাচ্ছে এখানে তুমি যখন একটা ওয়েবসাইট থাকবে, এখানে বিভিন্ন রুল তুমি দিতে পারবা সবাই, বিভিন্ন জনকে। ঠিক আছে, প্রথম যিনি অ্যাডমিনিস্ট্রেটর, ইনি কী করতে পারেন, সব কিছু করতে পারবেন, এভরিথিং। তিনি চাইলে ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছে যে নতুন মানে অ্যাডমিন তৈরি করা, নতুন ইউজার্স তৈরি করা, কাউকে ইনভাইট করা এবং কোনো ইউজার্স রিমুভ করা মানে ভ্যানিশ করে দেওয়া, কাউকে সংযুক্ত কাউকে বাদে সব কিছু করতে পারেন। কে করতে পারেন? এটা অ্যাডমিনিস্ট্রেটর। এডিটর যিনি, তিনি কী করতে পারেন, তিনি একটা পোস্ট তৈরি করতে পারেন, কোনো কিছু লিখতে পারেন, তিনি পাবলিশ করতে পারেন, তিনি পেজ অ্যাড করতে পারেন, কমেন্টস করতে পারেন, ক্যাটাগরি ট্যাগগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, লিঙ্ক করতে পারেন, এভরিথিং সব করতে পারেন। এবং এগুলো করতে পারেন কি, পাবলিশ করে ডিলিট সব কিছু করতে পারেন তিনি, তার সব ক্ষমতা আছে এখানে। ঠিক আছে, এডিটর এই ধরনের সব ক্ষমতার কাজ করতে পারেন। কি কাজ? এই যে পোস্ট, পেজ, কমেন্টস, ক্যাটাগরি এগুলো ক্রিয়েট করতে পারে, পাবলিশ, এডিট, ডিলিট এই সবগুলো করতে পারবে। অথর কি করতে পারবে? যিনি অথর যে রোল দেওয়া হয়, তিনি শুধু তার নিজের পোস্টগুলো তৈরি করতে পারবেন, পিকচার আপলোড এডিট করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, কিন্তু তুমি নিজের পোস্ট। কিন্তু এডিটর যিনি কি করতে পারবেন, অন্যদের লেখাকে এডিট করতে পারবেন, অন্যের লেখা, ঠিক আছে, অন্যের তথ্যগুলো যেগুলো অ্যাড সেগুলো এডিট করতে পারবে সে, এডিটর। অথর শুধু নিজেরগুলো তথ্য এডিট, অ্যাড এবং পাবলিশ করতে পারবে। যিনি কন্ট্রিবিউটার, তিনি কি করতে পারবেন, তিনি শুধু কন্ট্রিবিউট রাখতে পারবেন। ঠিক আছে, দেখো কি কাজ করতে পারবে, দ্য কন্ট্রিবিউটার অনলি রাইট অ্যান্ড এডিট দেয়ার পোস্ট আনটিল পাবলিশ, মানে পাবলিশের পূর্বে পর্যন্ত, অর্থাৎ এটা পাবলিশ করার আগ পর্যন্ত সে এডিট করতে পারবে, হ্যাঁ, লিখতে পারবে, এডিট করতে পারবে। কিন্তু যদি একবার পাবলিশ হয়ে যায় সেটা এডিট করতে পারবে না। বুঝতে পারলা কি? এলে বিষয়। আর ফলোয়ার কি করতে পারবে,
সে পড়তে পারবে এবং কমেন্টস করতে পারবে, এবং কমেন্টস করতে পারবে। আর ভিউয়ার শুধুমাত্র পড়তে পারবে আর কমেন্টস করতে পারবে, সে কেউ এডিট টিট করতে পারবে না কিছুই। এই যে দেখতেছো ভিউয়ার, ফলোয়ার, কন্ট্রিবিউটর, হ্যাঁ, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এতগুলো তোমার ইউজার রোল থাকতে পারে। চলো আমরা বাস্তবে দেখি এটা ইউজার রোলসটা। ইউজার রোলস দেখার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখো ড্যাশবোর্ডে এসে ইউজার্স নামে একটা অপশন আছে, ইউজার্স। এই যে এখানে গিয়ে অল ইউজার্সে ক্লিক করলে সব ইউজার্স দেখতে পাবে, যত ইউজার্স সব দেখতে পাবে। এখানে দেখো একজন মাত্র ইউজার আছে, অ্যাডমিন, মানে আমি নিজেই, ঠিক আছে। আমার নামটা পূরণ করা নাই, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এবং আমার রোলটা কি আছে দেখো, এই যে অ্যাডমিনিস্ট্রেটর। এবং কয়টা পোস্ট, 5টা পোস্ট দিয়েছি, শো করছে এখানে। এখন যদি আমি নতুন ইউজার ক্রিয়েট করতে চাই, ধর নতুন একটা ইউজার ক্রিয়েট করব, তাহলে এখানে বিভিন্ন রোল দিতে পারবো। তোমরা দেখিয়ে দিতে পারবো যে এগুলো আছে দেখো, অল ইউজার্স, অ্যাড নিউ, প্রোফাইল, কয়েকটা বিষয় এখানে আছে। আমি অ্যাড নিউ এখানে ক্লিক করে দিলাম। আমি এখানে অ্যাড নিউ ক্লিক করলে হবে, এখানে অথবা এখানে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে দিলাম অ্যাড নিউ। আচ্ছা, এখন দেখো এখানে গিয়ে এখানে প্রথমে নাম লিখতে হবে, যে আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ড ব্যবহার করবে তাকে আমি কি রোল দেবো। দেখো অনেকগুলো রোল আছে এখানে, দেখো লেখা আছে রোল। এই যে রোল, সে কি শুধু সাবস্ক্রাইবার হবে, মানে সে শুধু পড়বে, হ্যাঁ, আর কমেন্টস করতে পারবে হয়তো বা, কিন্তু অন্য কোনো কাজ করতে, সে গ্রাহক হবে, সে সাবস্ক্রাইবার হবে, সে কন্ট্রিবিউটর হবে, অথর হবে, এডিটর হবে, না অ্যাডমিনিস্ট্রেটর হবে, ঠিক আছে। এর সবচেয়ে বড় পদ এটা, অ্যাডমিনিস্ট্রেটর। এই নামের কোনো ইউজার ক্রিয়েট করা হয় তাহলে সে সব কিছু করতে পারবে, পরে সাইট ডিলিটও করতে পারবে। বাট যদি আমি এখানে কি এডিটর দিই, সে কি করতে পারবে, সে কিন্তু সাইট ডিলিট করতে পারবে না, শুধু যে কোনো পোস্টকে সে করতে পারবে, এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে, এই কাজ করতে পারবে। অথর সে নিজেরগুলো শুধু করতে পারবে, নিজের যে কোনো ধরনের লেখা সে এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে। কন্ট্রিবিউটর করতে পারবে, পাবলিশের আগ পর্যন্ত সে এডিট করতে, পাবলিশ করলে তার ক্ষমতা নেই। আর সাবস্ক্রাইবার শুধুমাত্র পড়তে পারবে এবং কমেন্টস করতে পারবে, অন্য কোনো কাজ সে করতে পারবে না। আর অ্যাডমিনিস্ট্রেটর কি সব কাজ করতে পারবে। চলো আমরা একটা খুলে ফেলবো, একটা সাবস্ক্রাইবার দিলাম একটা, এখানে গিয়ে ইউজার নেম একটা দিয়ে দিলাম মনে করো, হ্যাঁ, এখানে দিলাম হয়তো জাহাঙ্গীর দিলাম, হ্যাঁ, জাহাঙ্গীর এইচ দিলাম। আচ্ছা, ইমেল দিলাম jahangir@gmail.com। ফার্স্ট নেম জাহাঙ্গীর, লাস্ট নেম হচ্ছে আলম, জাহাঙ্গীর আলম। ওয়েবসাইট জাহাঙ্গীর web.com, এর কিছু দিলাম, ঠিক আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এর একটা ডিফল্ট থাকলো মনে করো, তুমি তাহলে এখানে বাংলা ইংলিশ একটা ডিফল্ট দিলে হবে। আচ্ছা, আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম শো পাসওয়ার্ড, মানে শো পাসওয়ার্ডে ক্লিক করলাম, এটা ডিলিট করতে পারি, ঠিক আছে। নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারা বলা, বা এখানে ইচ্ছে মতো আমরা একটা পাসওয়ার্ড দিতেও পারি, ঠিক আছে। আমি ধরে এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এই পাসওয়ার্ডটা দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। কনফার্ম করলাম, কনফার্ম উইথ পাসওয়ার্ড। আচ্ছা, এখানে কি দিলাম, আমি সাবস্ক্রাইবার দিলাম, সাবস্ক্রাইবার দিলাম, হ্যাঁ। আচ্ছা, যতগুলো পূরণ হয়ে গেল। এখন আমি এখানে জাস্ট অ্যাড ইউজারে ক্লিক করলে কি হবে দেখো, অ্যাড নিউ ইউজার ক্লিক করে দিলাম। আমাদের সমস্যা কি হয়েছে, এই দেখো জাহাঙ্গীর এইচ নামে একটা কি হয়েছে, একটা ইউজার তৈরি হয়ে গেছে এখানে, এবং এর নামটা কি, জাহাঙ্গীর আলম। ইমেল অ্যাড্রেস জাহাঙ্গীর@gmail.com, এবং তার কি পদবি হচ্ছে সাবস্ক্রাইবার, এবং তিনি কি 0টা পোস্ট করেছেন। এখন দেখো আমার এখানে কত কি আছে না, মেনুতে অনেক কিছু আছে। বাট আমি যদি এখন কি করি, এটাকে লগ আউট করি,
এখানে গিয়ে লগ আউট করলাম। হ্যাঁ, এখন যে জাহাঙ্গীর ইয়েতে প্রবেশ করি আমি, ঠিক আছে। এখানে কি দিয়েছিলাম, JHAN জাহাঙ্গীর @gmail.com। আমি এটাতে করতে পারি লগ ইন, অথবা যে আমরা ইউজার নেম দিয়েছিলাম জাহাঙ্গীর এইস, এটাতে কিন্তু করতে পারি ইউজার নেম। এটা দেখলাম ওই যেটা ক্রিয়েট করলাম সেটার নামে আমি করবো, ইউজার ক্রিয়েট করবো, ঠিক আছে। যখন ক্লায়েন্ট কোনো ওয়েবসাইটে কাজ করায় তখন সে একটা ইউজার ক্রিয়েট করে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিবে। সে তোমাকে অ্যাডমিনিস্ট্রেটর নাও দিতে পারে। আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম, 1 2 3 4 5। এখন আমি লগ ইনে ক্লিক করলাম। এখন দেখো জাহাঙ্গীর কিন্তু ঢুকে গেছে যে প্রোফাইলে, দেখছো। বাট এখানে কি আছে ড্যাশবোর্ডে দেখতেছো, বাম দিকে আর কিছু আছে এখানে, মানে সে শুধুমাত্র দেখো এই যে জাহাঙ্গীর আলম, এই জাহাঙ্গীর, ঠিক আছে। এই জাহাঙ্গীর কি করতে পারে, শুধুমাত্র যে প্রোফাইলটা এডিট করতে পারে। যে দেখো যে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, এইগুলো ডিসপ্লে যেগুলো, হ্যাঁ, এই যে শুধুমাত্র নিজের প্রোফাইলগুলো সে এডিট করতে পারবে। দেখো সে কোনো পোস্ট করতে পারবে কি, দেখো কোনো পোস্ট সে করতে পারবে না, কারণ সে সাবস্ক্রাইবার ছিল, মাত্র গ্রাহক মাত্র ছিল, সে কিছু ছিল না সে। হ্যাঁ, এখানে গিয়ে দেখো পোস্টের কোনো অপশান নেই, মানে পুরো অপশানটা হাইড হয়ে গেছে। বুঝা গেল কি, মানে সে শুধুমাত্র কোনো একটা পোস্ট পড়তে পারবে, এখানে গিয়ে পড়তে পারবে, কিন্তু সে কি করতে পারবে না, কোনো পোস্ট করতে পারবে না, এডিট ডিলিট কিছুই করতে পারবে না, কারণ সে কি ছিল, একজন সাবস্ক্রাইবার ছিল। এইভাবে আমরা দেখাচ্ছি বিভিন্ন ইউজার রোলগুলো নিয়ন্ত্রণ করতে পারি। এখন আমি এখানে যদি কি করি, লগ আউট করি, লগ আউট করার আমি আমার অ্যাডমিনে ঢুকবো, অ্যাডমিন অ্যাডমিন, মানে আমি আমার অ্যাডমিনিস্ট্রেটর ঢুকবো। এখানে লগ ইনে ক্লিক করলাম। এখন দেখো সবগুলো দেখা যাবে, এই দেখো সবগুলো অপশন চলে আসছে আমার এখানে। এখান থেকে আমি পোস্ট করতে পারবো, মিডিয়া একটা পেজ করতে পারবো, পুরো সাইট আমি ডিলিট করতে পারি, ঠিক আছে, চাইছে তাই করতে পারি। কিন্তু জাহাঙ্গীর কিন্তু সবকিছু করতে পারে নাই। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, তাহলে এটা আমার সাইডে, এই দেখো আমার সাইডে ঢুকলাম, এটা এই অ্যাডমিন, দেখো অ্যাডমিন, বাট আমি জাহাঙ্গীরটা কিন্তু কাটি নাই। দেখো এই যে জাহাঙ্গীরটা কি ছিল, জাহাঙ্গীরের এখানে কিন্তু ফাঁকা ছিল, এই দেখো ফাঁকা, বাট আমারটা কি, আমারটা হচ্ছে পুরোটা অনেক কিছু আছে এখানে, জাস্ট তাই করতে পারি এখানে গিয়ে, ঠিক আছে। এই হলো বিষয়। জাহাঙ্গীরটা রিলোড করলে কি হবে, আচ্ছা আমারটা ঢুকে গেল, ঠিক আছে, কারণ রিলোড যেহেতু করেছে আমারটা ঢুকেছে, আমারটা দেখাচ্ছে এই জন্য দুই জায়গাতেই। এই হলো বিষয়, বুঝতে পারলা। এখন দেখো আমরা ইউজার ক্রিয়েট করলাম, এখানে গেলাম, অল ইউজার্সে গেলাম, যাওয়ার পর এখানে দেখো যে হ্যাঁ জাহাঙ্গীর এইস এটা আছে, এগুলো আছে। আমি এডিট যদি করতে চাই কিভাবে এটা এডিট করতে পারবো, ঠিক আছে। এখানে গেলাম, এডিটে ক্লিক করে দিলাম। এখানে কি করতে পারি আমি, যে কিছু ভুল থাকে, ঠিক আছে, তাহলে এখানে চেঞ্জ করতে পারি। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, মজার বিষয়টা এই যে ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যাবে না, জাহাঙ্গীর এইস এটা চেঞ্জ করতে ডেটাবেসে যেতে হবে। ডেটাবেসে গেলে আমরা এটা চেঞ্জ করতে পারবো, এই যে ইউজার নেম, আদারওয়াইজ এটা তো চেঞ্জ করা যাবে না। এই দেখো হাইড হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ কি, হাইড হয়ে আছে। যতগুলো ইউজার এখানে ক্রিয়েট করা হবে, খালি অ্যাড ক্লিক করলেই অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। আর এখানে রোল দিতে পারবা, এখানে লাস্টে গিয়ে রোল দিয়ে দিতে পারবা। হ্যাঁ, আমি যদি এখানে অ্যাড ক্লিক করি, নতুন ইউজার আসে, তাহলে এই যে প্রতিবার এখানে মেনু রোল দিতে পারবা, কন্ট্রিবিউটর, অথর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর সবগুলো পাবে, এইভাবে সবগুলো অপশন পাবে, ঠিক আছে। আর এখানে গিয়ে পাসওয়ার্ড দিতে পারবা এই অপশনগুলো পূরণ করে, যত চেকের রোল থাকবে, এগুলো প্রচুর ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আমি অল ইউজার্সে গেলাম, এই যে তো এই জাহাঙ্গীর আলম কিন্তু আমি এখানে এডিট যদি করি, এখানে দেখো, তাহলে এখানে গিয়ে দেখো এডিট করতে পারি তথ্যগুলো। হ্যাঁ, তো এডিট করার পরে এখানে যে জাস্ট এখানে আপডেট ইউজারে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আর এই জাহাঙ্গীর যে নামটা দেখো, ইউজার নেম এর একটু ডিসেবল হয়ে আছে। এই যে আমরা এখানে যদি যাই তাহলে দেখতে পাবো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এখানে ঢুকলাম পিএইচপি মাই অ্যাডমিন। আর আমাদের ড্যাশবোর্ড আমরা এর ঢুকতেছি, আমরা ঢুকছি হচ্ছে আমাদের ডেটাবেজে। ডেটাবেজে কি আমরা দেখতে পাবো, এটা ডেটাবেজে ঢুকে যাচ্ছে আমরা, দেখো
আর ডেটাবেসের নামটা কি ছিল? এই যে নিউ ব্যাচ ডিবি এটা ছিল। এখানে ক্লিক করে দিলাম। এই দেখো এখানে এসে নিচের দিকে এই যে ডেভেলপ ইউজার্স নামে একটা কি আছে, আচ্ছা এখানে ক্লিক করে দাও। ডেভেলপ ইউজার্সে ক্লিক করে দিলাম। এই দেখো চলে আসছে, বুঝতে পারলে কি? এই চলে আসছে। এই যে 1 নম্বর অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ইনক্রিপ্টেড হয়ে যায়, ঠিক আছে? এটাকে হ্যাশিং পাসওয়ার্ড বলা হয়, বালকে মনে রাখুন। এটাকে বলে হ্যাশিং পাসওয়ার্ড, যাতে কেউ ডেটাবেজে ঢুকিয়ে পাসওয়ার্ডটা কিনা না না জানতে পারে, ঠিক আছে? দেখ আমাদের পাসওয়ার্ড অ্যাডমিন ছিল, কিন্তু এটা হ্যাশিং পাসওয়ার্ডের মাধ্যমে এরকম হয়ে গেছে। জাহাঙ্গীরের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5, এই পাসওয়ার্ডটা কেমন হয়ে গেছে? এই যে হ্যাশিং পাসওয়ার্ডের মাধ্যমে, বুঝলা কি? ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন, আমরা এখানে যে ইউজার নেম, ইউজার ইমেইল, ইউজার ইউআরএল, রেজিস্ট্রেশন রেজিস্টার্ড কয় তারিখে হয়েছে তা সব শো করছে, এবং অ্যাক্টিভেশন কি সবগুলো শো করছে, দেখো এই যে, ঠিক আছে? এবং ডিসপ্লে নেম হচ্ছে জাহাঙ্গীর আলম। আমি যদি এখানে চেঞ্জ করতে তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, আর এখানে এডিটে ক্লিক করতে হবে। এই যে এখানে এইটে আমরা এখানে এসে চেঞ্জ করতে, দেখো আমরা এখানে এসে এডিট করতে পারি, জাহাঙ্গীর ইউজার নেম এখানে এডিট করতে পারি, আর এখানে গিয়ে সেভ করতে হবে লাস্টে গিয়ে। দেখো এই যে এখানে লেখা আছে গো, গোতে ক্লিক করে দিবা, ঠিক আছে? এখানে গোতে ক্লিক করলে হয়ে যাবে এখানে চেঞ্জ করে। হ্যাঁ, আচ্ছা মেহেদি জিজ্ঞেস করতেছে পাসওয়ার্ড দেখার কি উপায় উপায় আছে কিনা। আচ্ছা এই যে পাসওয়ার্ড দেখতেছো, এই পাসওয়ার্ড তুমি দেখতে পাবা না, তুমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, ধর আমি এখানে গিয়ে লগ আউট করলাম, লগ আউট করলাম, এই দেখো লেখা আছে লস্ট পাসওয়ার্ড লেখা আছে না, দেখতে পেয়েছো কি? ফরগেট পাসওয়ার্ড করবা, ফরগেট পাসওয়ার্ড বা লস্ট পাসওয়ার্ড, এখানে মাউস দিয়ে ক্লিক করবা, লস্ট পাসওয়ার্ডে ক্লিক করলাম, ঠিক আছে? দেখা আছে ইউজার ইউজার নেম আর ইমেইল, তোমার এখানে ইমেইল দিতে হবে, ঠিক আছে? গেট নিউ পাসওয়ার্ড, তুমি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবা যদি সঠিক আগের ইউজার নেম বা ইমেল দাও, তাহলে নতুন পাসওয়ার্ড তৈরি হবে এখানে, বুঝতে পারো না? এখানে ডিরেক্টলি চেঞ্জ করলে এটা কাজ করবে না, কিন্তু যদি চেঞ্জ করা তার সিস্টেম আছে, এখানেও চেঞ্জ করা যাবে। এটা হ্যাশিং পাসওয়ার্ড করতে হবে, অনলাইনে সিস্টেম আছে। হ্যাঁ, তুমি যদি লেখো যে হ্যাশিং এস হ্যাশিং পাসওয়ার্ড জেনারেটর, এই যে, ঠিক আছে? তুমি অনলাইনে চাইলে তৈরি করতে পারো, পাসওয়ার্ড তৈরি ওখানে দিতে পারবা। আমি এখানে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব, এই যে এখানে আছে পাসওয়ার্ড হ্যাশিং পাসওয়ার্ড জেনারেটর, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ তোমাদের পিএসপি তে করে দেখাবো তো এগুলো, এই যে দেখো, ঠিক আছে? তুমি যে কোনো পাসওয়ার্ড এখানে কি করতে পারো, ইউজ দিস জেনারেটর টু ক্রিয়েট এ হ্যাশ পাসওয়ার্ড। হ্যাঁ, এই হ্যাশ পাসওয়ার্ড তুমি তৈরি করতে পারবা, এই যে এখানে ধরো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা তোমাদের পিএসপি শেখানোর সব বলে দিব, ঠিক আছে? MD5টা জিনিসটা কি এখন না বলাই ভালো, এই বিষয়গুলো দেখাচ্ছে যে তোমাদের জন্য মানে অযথা ভেজাল তৈরি করবে এখন, ঠিক আছে? পিএসপি শেখার সময় বলে দেবে এগুলো সব বিষয়গুলো। দেখ আমি এখানে দিলাম 1 2 3 4 5, হ্যাঁ, এখানে জেনারেটে ক্লিক করলাম, এই দেখো পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, দেখছো কি? ইওর স্ট্রিং এতে আর পাসওয়ার্ড কোনটা, এটা হ্যাশিং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, বুঝলা কি? এবং এই পাসগুলো মিলবে না কিন্তু ওর সাথে, বুঝছো না? এই যে হ্যাশিং পাসওয়ার্ড, এটা তুমি কপি করলা, কপি করে এখানে ব্যবহার করতে পারবা। এখানে তুমি এডিট করলা, এডিট, তুমি এখানে ব্যবহার করতে পারবা, বুঝতে পারলে কি?
তো তোমার দেখতে হবে এখানে মানে পাসওয়ার্ডের বিভিন্ন ধরন আছে আবার এখানে, সবগুলো কিন্তু কাজ এখানে নাও করতে পারে। এই হ্যাশিং পাসওয়ার্ড বলা হয়। আচ্ছা গেল, এটা গেল, আমরা দেখলাম এটা, এখানে এডিট করতে পারি দেখলাম, এটা কেটে দিলাম এগুলো, ঠিক আছে, এর দরকার নেই। আচ্ছা আমরা লগ ইন করে দিই, লগ ইন, অ্যাডমিন, অ্যাডমিন। আচ্ছা তাহলে এইভাবে কি করতে পারবো, আমরা ইউজ করতে পারি, ইউজার এডিট করতে পারি, আবার ইউজার ডিলিট করতে পারি এখানে গিয়ে। আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর, আমার সব ক্ষমতা আছে। এরকম অল ইউর্সে গেলাম, এই দেখা জাহাঙ্গীর দেখা যাচ্ছে এখানে কি, এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে দিলাম। এই যে বলতেছে কনফার্ম ডিলিশন, হ্যাঁ, এই যে আইডি টু জাহাঙ্গীর এই সেটা ক্রিয়েট করবো, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এই যে আর এখন একটা ইউজার আছে, ঠিক আছে, এই পুরোটা ডিলিট করে দিলাম, এর বিষয়। যত ইচ্ছা আমরা এখানে ইউজার অ্যাড করতে পারি, হ্যাঁ, এবং অ্যাডমিনিস্ট্রেটর ডিলিট করতে পারবে, এই হলো বিষয়। আচ্ছা এখন আমরা দেখি যে ইউজার প্রোফাইল আমরা কিভাবে তথ্যগুলো অ্যাড করব। ইউজার প্রোফাইলে এই যেখানে আমার এই যে দেখো অ্যাডমিনিস্ট্রেটর, আমার এখানে দেখো অপশন কি আছে, এই যে প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে দেখো লেখা আছে এই যে অ্যাডমিন এডিট প্রোফাইল, ভিজুয়াল এডিটর, ভিজুয়াল এডিটর, ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং। আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলে কি হবে, ওই আমরা যখন কোনো পোস্ট রাইটিং করার সময় এই এডিটর যেটা, এটা হচ্ছে ডিসেবল থাকবে, শো করবে না, হ্যাঁ। সিনট্যাক্স হাইলাইটিং, এখানে ক্লিক করলে সিনট্যাক্স হাইলাইটিং এডিটিং কোডগুলো ডিসেবল থাকবে, ঠিক আছে। অ্যাডমিন কালার, অর্থাৎ এই যে অ্যাডমিন যেটা কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করতে পারি এখানে, এর ডিফল্ট আছে, একটা লাইট কালার দিলাম, এই দেখো লাইট হয়ে গেল। এখানে মডার্ন কালার দিলে এরকম মডার্ন হয়ে গেল, ঠিক আছে। ব্লু দিলে এই যে এখান থেকে ব্লু হয়ে গেছে, মেনু কালার, ঠিক আছে। কপি দিলে কপি কালার হয়ে যাবে, এই যে কপি কালার দেখা গেছে, এই যে, হ্যাঁ। একটোপ্লাজম দিলে একটোপ্লাজম হয়ে গেছে এখানে। মিডনাইট, হ্যাঁ, ওশান, সানরাইজ, তুমি বিভিন্ন কালার দিতে পারবে এখানে। পুরো এখানে দেওয়ার পরে লাস্টে সে যে আপডেট প্রোফাইল করতে হবে, তাহলে তোমার ওই কালারটা শো করবে, বুঝতে পারলে কি। ডিফল্ট দিলে এমনি কালার শো করবে, কালারটা চোখে লাগে না, ভালো আর কি। কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করলে কি হবে, যা খুব দ্রুত কাজ করতে চাই, কিবোর্ড শর্টকাট তুমি তৈরি করতে পারো এখানে, কিবোর্ড শর্টকাটটা কাজ করতে পারবা। টুলবার, হ্যাঁ, শো টুলবার হোয়েন ভিউইং সাইট। আচ্ছা এখানে দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে টুলবার শো করছে, দেখো এই যে এটা উপরের দিকে দেখতে পাচ্ছ কি, এই টুলবার শো করতেছে, এই যে এখানে টুলবার শো করতেছে, এই যে বারটা, তুমি এটা দেখতে চাও কিনা, হ্যাঁ, টুলবারটা দেখতে চাও কিনা। যদি তুমি দেখতে চাও তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে রাখবা, আর না দেখতে চাইলে টিক চিহ্ন তুলে দিবা। ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাও, সাইট ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, সাইটে যে ল্যাঙ্গুয়েজটা তুমি ব্যবহার করছো সেটাই, না ইংলিশ ল্যাঙ্গুয়েজ, না বাংলা, ঠিক আছে। ইউজার নেম তো আগে তৈরি হবে, যখন তুমি তৈরি হয়ে যাবে। ফার্স্ট নেম এখানে দিতে পারো, লাস্ট নেম দিতে পারো, 3 আইটেম ফোন করতে পারো। আর নিকনেম রেকর্ড দিতেই হবে, এটা একটা নাম, আমি অ্যাডমিন দেওয়া আছে, হ্যাঁ। ডিসপ্লে নেম, পাবলিক জাস্ট কি নাম তোমার শো করবে, ঠিক আছে, পাবলিক সেখানে শো করতেছে কি অ্যাডমিন। কন্ট্যাক্ট ইনফো, তোমার তথ্য কি দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, তুমি এখানে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবা। ওয়েবসাইট, একটা ওয়েবসাইট এখানে চেঞ্জ করতে পারবা, তোমরা এসে দিতে পারবা, তো নিজের সম্পর্কে তথ্য দিতে পারবা, হ্যাঁ। বায়োগ্রাফিক্যাল ইনফো, এখানে আমরা তথ্য দিতে পারবো, নিজের সম্পর্কে একটা সিভি মনে করো, এখানে দিতে পারবা, জীবন বৃত্তান্ত। প্রোফাইল পিকচার, এখানে ধরো কোনো পিকচার দেওয়া নেই, হ্যাঁ, একে গ্রাফাটার বলা হয়, তোদের মনে দেখিয়েছিলাম এটা। এই সেটিংয়ে গিয়ে এখানে ডিসকাশনে যাই, ডিসকাশনে গেলে আমরা দেখতে পাই এটা, হ্যাঁ, যে কি আমরা এখানে চাচ্ছি। এই যে এখানে দেখো এই যে অপশনগুলো আছে, এখানে তুমি এখানে যে অপশনগুলো আছে কোনটা শো করাবা, আমরা এটা শো করাচ্ছি, এই পিকচার ডিফল্ট হবে, তুমি এটা দাও, গ্রাফাটার লোক এটা দাও, এটা শো করবে, তোমরা দেখিয়েছিলাম। এই সেভ চেঞ্জ করে আমি যখন রিলোড করি, তাহলে এখানে চলে যাবে, দেখো এই চলে আসছে, এটা জি শুনে চলে আসছে, ঠিক আছে। তুমি এখানে যদি ব্ল্যাঙ্ক রাখতে চাও ব্ল্যাঙ্কও রাখতে পারবা, এখানে ব্ল্যাঙ্ক রাখতে ফাঁকা থাকবে, কিছু থাকবে না।
সাধারণত এখানে কিছু মানে এমনিতে একটা সাইন ব্যবহার করা হয়ে থাকে যেখানে কোনো ব্যাকটেরিয়া আছে, দিলাম, তাহলে রিলোড করলাম, তাহলে চলে আসলো। আর যদি নিজের ছবি এখানে ব্যবহার করতে চান, ঠিক আছে, তাহলে এখানে তুমি ক্লিক করলে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্রাভাটার, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এটা মনে করো যে অনলাইনে চলে যাবে। এটা গিয়ে একটা অপশন আছে যে gravatar.com, হ্যাঁ, এখানে চলে গেলাম। গিয়ে এখানে ক্রিয়েট ইউর ওন গ্রাভাটার, এখানে ক্লিক করলে কি হবে, তোমার ইমেল অ্যাড্রেস চাইবে, হ্যাঁ, কিছু তথ্য দিতে হবে তোমার এখান থেকে, বা এখানে তুমি যে গ্রাভাটার এই যে ইউর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট করতে তোমার এখানে আপলোড অপশন চলে আসবে গ্রাভাটারে, ঠিক আছে। তবে যদি এত ঝামেলা করতে না চাই যে আমরা এত ঝামেলা লোকালি আমরা আপলোড করবো আমরা গ্রাভাটারে, ঠিক আছে, আমরা এখানে ব্রাউজ অপশন থাকবে, ব্রাউজ করে আমরা এই লাইব্রেরি থেকে যে এখান থেকে মিডিয়া লাইব্রেরি আছে না, আমরা এখান থেকে অ্যাড করে দিব, অথবা আমাদের কম্পিউটার থেকে ব্রাউজকে অ্যাড করে দেবো। তাহলে আমাদের একটা কাছে প্লাগইন ব্যবহার করতে হবে, হ্যাঁ, জাস্ট এখানে চলে যাবা, প্লাগইনসে অ্যাডমিনে চলে যাবা। অ্যাডমিনে যাওয়ার পরে এখানে গিয়ে লিখবা wp ইউজার্স গ্রাভাটার, লিখে দিলা wp ইউজার্স গ্রাভাটার। আচ্ছা, এই দেখো চলে আসছে, এখানে অনেকগুলো আছে, এখানে তুমি যাবে একটা ব্যবহার করতে পারো, ইউ ক্যান ইউজ এনি ওয়ান অফ দিস, ঠিক আছে। wp ইউজার অ্যাভাটার, এই যে ইউজার প্রোফাইল পিকচার, ঠিক আছে, এটা অ্যাক্টিভেট মানে ইনস্টল করতে পারো, এটা ইনস্টল করতে পারো। সিম্পল ইউজার অ্যাভাটার, এই যে বেসিক ইউজার অ্যাভাটার, ডিজেবল ইউজার গ্রাভাটার, অনেকগুলো এখানে আছে, ঠিক আছে। গ্রাভাটার বা অ্যাভাটার লিখে চলে আসবে এটা। এটা আমি জাস্ট ইনস্টল করে রেখেছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে ইনস্টল করলাম তোমাদের ক্লাসের আগে, কারণ অনেক সময় লাগে, তোমাদের ক্লাসের সময় নষ্ট হয়। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হবে। অ্যাক্টিভেট করি না এখন, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ রেখেছি। আমি এখানে ক্লিক অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমাদের এখানে যেতে পারি ইনস্টলস প্লাগইন, যে প্লাগইনস আছে ইনস্টল প্লাগইনস, ওখানে গিয়ে আমি অ্যাক্টিভেট করতে পারি। এই যে দেখো এখানে গিয়ে এই দেখতে পাচ্ছি এখানে আছে যে wp ইউজার্স অ্যাভাটার, আমরা অ্যাক্টিভেট ডিলিট, আমরা অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে আমাদের অপশন চলে আসবে, এইটা না, এইখানে আমরা চলে যাই, প্রোফাইলে চলে যাই, ইউজার্স প্রোফাইল, এই যে আমাদের এখানে চলে আসবে, ব্রাউজ অপশন চলে আসবে, ঠিক আছে। চলো আমরা অ্যাক্টিভেট করে দিই এটা, তোমরা ইনস্টল করবা, ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবা। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে এই যে ডিঅ্যাক্টিভেট মানে অ্যাক্টিভেট হয়েছে wp ইউজার অ্যাভাটার। আমি এখানে গিয়ে রিলোড করে এখন দেখো, এখানে রিলোড করলে কি হবে, এই দেখো চলে আসছে, ঠিক আছে। এর হিসেবে দেওয়া ছিল এখানে, ঠিক আছে, আমি সেটা রিমুভ করে দিই, রিমুভ করে দেখাচ্ছে যে এখানে রিমুভ করে দিলাম, তো এখানে চুজ করলাম, কোনটা একটা ছবি দেবো আমি এখানে, ধর এখানে গিয়ে এই চশমার ছবিটা দেবো, এই চশমালারটা এখানে দিয়ে দিলাম, এই চশমালার ছবিটা, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এ চলে আসছে এখানে, ঠিক আছে। আপডেট, এখানে আপডেট প্রোফাইল লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম, এই দেখো চলে আসছে এখানে, ঠিক আছে, এই যে ছবিটা চলে আসছে। এখন আমি এখানে দেখতে পাবো, এই যে দেখো, এই যে আমার উপরে এখানে চলে আসছে ছবিটা, এই যে অ্যাডমিন। তো এবার তোমরা খুব সহজেই এখান থেকে একটা প্লাগইনের মাধ্যমে করতে পারো। তার প্লাগইনের নামটা হচ্ছে wp, হ্যাঁ, ইউজার্স অ্যাভাটার, এদিকে চলে আসবে, আমি ইনস্টল করেছি wp ইউজার অ্যাভাটার। তাহলে অ্যাভাটার ইউজ করলাম, এখানে আপডেট করে দিলাম, হয়ে গেল। তাহলে তোমরা এখানে নিজস্ব পিকচারগুলো থাকবে, যে যখন লগ ইন করবে তখন তার পিকচারটা অটোমেটিক শো করবে এখানে, ঠিক আছে, এগুলো বিষয়। তাহলে আমাদের ইউজার্সের কাহিনী শেষ। আমরা দেখলাম যে এখানে এসে দেখলাম ইউজার্স রোলস, কিভাবে ইউজার্স কিভাবে অ্যাড করতে হয়, ইউজার ফটো কিভাবে অ্যাড করতে হয়, ইউজার এডিট করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, এবং পার্সোনাল প্রোফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয়। তাহলে আমরা ইউজার্সের সবগুলো দেখা হয়ে গেল, ইউজার্সের এই যে 6টা অপশন 6টাই কমপ্লিট। এবার আমরা দেখি ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স দেখার পূর্বে তোমাদের আরেকটা প্লাগইন সম্পর্কে ধারণা দিয়ে আসি, ঠিক আছে।
সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এখানে এসি আচ্ছা, এখানে তোমাদের এটা হচ্ছে হোম পেজ। তোমরা জানো এখানে যে পোস্ট দিয়েছিলাম রাজশাহী সিল্ক, হ্যাঁ, ফেমাস সিল্ক অসাম জায়গায় পোস্ট দিয়েছিলাম হোম পেজ। তারপরে তোমাদের এর আগে কন্ট্যাক্ট আস পেজে দেখেছিলাম তোমাদের যে কন্ট্যাক্ট আস কি অ্যাড করেছিলাম, এখানে কন্ট্যাক্ট তথ্য অ্যাড করেছিলাম, একটা ফর্ম অ্যাড করেছিলাম, হ্যাঁ, আর এখানে গুগল ম্যাপ অ্যাড করেছিলাম। চলো আজকে আমরা পোর্টফোলিও পেজে একটা পোর্টফোলিও অ্যাড করে দেখাই খুব সহজেই, হ্যাঁ, যে আমরা এখানে পোর্টফোলিও পেজ সম্পূর্ণ ফাঁকা দেখো, কিছুই নেই এখানে, ঠিক আছে। খুব সহজ আমরা এই পেজে পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে পারি। পোর্টফোলিও মানে তোমাদের কাজের স্যাম্পল, যেন যে কেউ এসে তোমার এই পোর্টফোলিওটা দেখে সে বুঝতে পারে তুমি এই কাজগুলো জানো, হ্যাঁ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তির জন্যই। এটা কোনো কোম্পানির জন্য বলো, ব্যক্তিগত ফ্রিল্যান্সারের জন্য বলো, হ্যাঁ, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বলো, তাদের কাজের নমুনা পোর্টফোলিও থাকে। এমনকি দেখা যাচ্ছে কোনো যদি ইউনিভার্সিটি কলেজে প্রতিষ্ঠান হয় তাদের ছবিগুলো থাকে এখানে শো করে পোর্টফোলিওতে, ঠিক আছে। এল বিষয় পোর্টফোলিও মানে কাজের স্যাম্পল নমুনা। তো এটা আমরা খুব সহজে করতে পারি একটা প্লাগইন ব্যবহার করে। চলো দেখি আমার প্লাগইনটা হচ্ছে এরকম। এখানে চলে গেলাম প্লাগইনসে, অ্যাড নিয়ে চলে গেলাম। হ্যাঁ, সিভি, রাইট, সিভির মতন একটা, ঠিক আছে। তুমি কাজের জন্য মনোগুলো পারো তার বিপরীতে। আচ্ছা, আমি অ্যাড নিয়ে প্লাগইন তুমি খালি লিখবা হচ্ছে পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও, ইন্টার চাপলাম। এই দেখো চলে আসছে এখানে যে ভিজুয়াল পোর্টফোলিও, পোস্ট অ্যান্ড ইমেজ গ্যালারি, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও বিল্ডার অ্যান্ড পোর্টফোলিও গ্যালারি, হ্যাঁ, যে অনেক পোর্টফোলিও প্লাগইন চলেছে, পোর্টফোলিও গ্যালারি, পোর্টফোলিও পোস্ট টাইপ, ইমেজ গ্যালারি প্লাগইন চলে আসছে এরকম। তুমি একটু দেখবা এখানে গিয়ে যে লেখা আছে মোর ডিটেলস, হ্যাঁ, ইনস্টল করার আগে দেখে নিবা এখানে গিয়ে রেটিংসটা কেমন আছে, রেটিংসটা কেমন আছে, দেখতে কেমন, বুঝো নি। তাহলে আমি এখানে গিয়ে ক্লিক করলাম, মোর ডিটেলসে ক্লিক করে দিলাম। এই যে মোর ডিটেলসে এখানে ক্লিক করলাম, এটা একটা দেখছি, আরেকটা ওপেন করি, এইটা একটা ওপেন করি, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও, এই মোর ডিটেলস। আচ্ছা, আমরা এটা দেখি, এটা ওপেন হয়ে গেছে। তো এই যে স্ক্রিনশট লেখা আছে না, এই স্ক্রিনশটে ক্লিক করবা। এখানে ডিটেইলস এই মানে এই প্লাগইন সম্পর্কে ডিটেইলস বর্ণনা আছে এখানে, ঠিক আছে। এটা একটু পড়লে ভালো বুঝতে পারবা এই সম্পর্কে। এখানে ইনস্টল কিভাবে করবা সেই নিয়ম নীতি লেখা আছে এখানে, ঠিক আছে। আর এখানে স্ক্রিনশট দেওয়া আছে যে দেখতে কেমন। আচ্ছা, আপডেট হচ্ছে, আচ্ছা আপডেট দেখি দিও, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে স্ক্রিনশট আছে, স্ক্রিনশটে ক্লিক করলাম, দেখো এই পোর্টফোলিওটা এরকম দেখাবে এবং এই সিস্টেমে তো কাজ পোর্টফোলিওটা এই যে দেখতে পাচ্ছ এরকম দেখাবে। এটা হচ্ছে এর স্ক্রিনশটটা দেখি, এটা এরকম দেখাবে, দেখো এই পোর্টফোলিওটা এরকম শো করবে। দেখো এটা বেশ সুন্দর লাগছে কিন্তু, বুঝলা কি, এই পোর্টফোলিওটা বেশ সুন্দর লাগছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। এই যে তাহলে এটা ইনস্টল করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি এই পোর্টফোলিওটা হচ্ছে যে এইটা দ্বিতীয়টা দেখো, এই যে ইনস্টল নাও লেখা আছে, অ্যাক্টিভেট লেখা আছে, হ্যাঁ? আমি এটা ইনস্টল করেছি, এখানে ইনস্টল নাও ক্লিক করে এই যে এটা দ্বিতীয়টা মানে এই সাইডে এইটা না, ডানের টাইট আমি কি করেছি, ইনস্টল করে অ্যাক্টিভেট অপশন আছে, হ্যাঁ। আমি এটা করেছি তোমাদের আগে বলেছি কেন, কারণ আমার সময় নষ্ট হয়, এখানে অনেক সময় লাগে নেটের স্পিড কম থাকলে। এটা জাস্ট আমি ইনস্টল করেছি তোমাদের ক্লাসের আগে। আমি যে দেখি প্লাগইনটা আমরা এখানে অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমাদের প্লাগইন ইনস্টল প্লাগইনে চলে যাই। আচ্ছা, এই যে পোর্টফোলিও গ্যালারি, অ্যাক্টিভেট ডিলিট, ঠিক আছে। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, এখানে এগুলো কেটে দিই আমরা, তাহলে অ্যাক্টিভেট হয়ে গেল। এই যে দেখো এই যে ডিঅ্যাক্টিভেট মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর আমাদের এখানে দেখো এই যে কোনো প্লাগইন আমাদের এখানে থাকতে পারে, মেনু থাকতে পারে, এটা কি বুঝো, তারপরে থাকতে পারে অ্যাপিয়ারেন্সের ভিতরে, এখানে থাকতে পারে এই ভিতরে মেনু দেখবা, অথবা আমাদের থাকতে পারে টুলসের ভিতরে, এখানে থাকতে পারে, ঠিক আছে, অথবা থাকতে পারে সেটিং এর ভিতরে, এখানে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকে।
আমাদের কাছে চলে এসেছে পোর্টফোলিও গ্যালারি চলে এসেছে এখানে। হ্যাঁ, যে অ্যাভাটারটা যে ইনস্টল করলাম, এই যে অ্যাভাটারস এখানে শো করছে দেখো, এই যে অ্যাভাটারস, তারপরে শো করছে পোর্টফোলিও গ্যালারি, মেনুতে শো করতে পারে। আমরা এখানে গিয়ে এই পোর্টফোলিওতে ক্লিক করে দিব। এই দেখো আমাদের শর্টকাট চলে এসেছে, শর্টকাট যে 1 এই একটা এই একটা, ঠিক আছে। তো আমরা চাইলে এগুলো ডিলিট করতে পারি। হ্যাঁ, আমরা এটা ডিফল্ট ভাবে দিয়ে রেখেছি এরা, নতুন করে করতে পারি আমরা চাইলে। বুঝতে পারলে কি? আচ্ছা, আমরা এই দেখতেছি, আমরা এটা ইনস্টল করলে দেখতে পাবো। জাস্ট আমরা যখন মানে পোর্টফোলিও অ্যাড করব, কোথায় আমরা অ্যাড করব? আমরা এই পেজে অ্যাড করব। এই যে পোর্টফোলিও পেজ, এখানে যখন ক্লিক করব আমরা, ঠিক এখানে ক্লিক করতে আমরা এরকম পোর্টফোলিও দেখাবে। কেমন পোর্টফোলিও দেখাবে? আচ্ছা, এই যে সি ডেমো, এখানে ক্লিক করলাম, দেখো মানে এই পোর্টফোলিওর ডেমো, এটা ওপেন হোক, সমস্যা নেই। তো আমরা যেন এখানে গিয়ে সুন্দর একটা পোর্টফোলিও দেখতে পাই। হ্যাঁ, ঠিক এইরকম এটা ওপেন হোক এখানে, এই যে এরকম যেন পোর্টফোলিও দেখতে পাই, দেখো। হ্যাঁ, এই যে এরকম যেন, এই যে এরকম পোর্টফোলিও মানে কাজের নমুনা, এই যে দেখছো এরকম পোর্টফোলিও দেখতে পাই আমরা। এরকম অনেকগুলো সিস্টেম আছে। অনেকগুলো ডিজাইন আছে এখানে, বুঝতে পারছো? আর যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারি। কন্টেন্ট টগল, মেশনারি, কন্টেন্ট পপ আপ। হ্যাঁ, এই প্লাগইনের অনেকগুলো অপশন, তো এখানে ক্লিক করে তুমি যে কোনোটা ব্যবহার করতে পারবা। এখানে দেখে দেখে এখানে সেটিং অপশন আছে, এই যে সেটিং, পোর্টফোলিও সেটিং, এখানে গিয়ে যে কোনোটা ব্যবহার করতে পারবা। এই দেখো, এইটা একটা স্টাইল, যে স্টাইলটা আমরা স্ক্রিনশটে দেখলাম, দেখছো কি? এই যে সুন্দর লাগছে না? এখানে ক্লিক করলে আবার, এই যে ক্লিক করলে এরকম শো করছে, এই দেখো এখানে ক্লিক করলে এরকম শো করছে, এই যে সরে গিয়ে এখানে কন্টেন্ট দেখাচ্ছে, এই যে। হ্যাঁ, আর আমি এখানে যাই, এই যে কন্টেন্ট পপ আপ, এখানে ক্লিক করলাম, এটা আরেকরকম দেখাবে, দেখো এই যে এটা আরেক ধরনের মানে পোর্টফোলিও। এখানে ক্লিক করলে এই যে বড় করে দেখাচ্ছে, এই যে। তো যখন মডেল শিখিয়েছিলাম, মডেলের মতো তাই না দেখতে, বুটস্ট্র্যাপ মডেল তৈরি করে গেছে অটোমেটিক্যালি। এই যে অনেক ধরনের ছবি এখানে দিয়ে রেখেছি গ্যালারি পেজে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে কেটে গেল। এরকম যে কোনো পোর্টফোলিও আমরা শো করতে পারি খুব সহজে। চলো আমরা কিভাবে করবো, আমরা জাস্ট আমরা স্যাম্পল দেখি, ঠিক আছে? আমাদের সাইটে করবো এটা, যেন আমাদের এখানে শো করে। ডেমো দেখলাম, ডেমো কন্টেন্ট, আমরা এখানে গিয়ে অ্যাড নিউ পোর্টফোলিও, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, দেখ অ্যাড নিউ পোর্টফোলিওতে ক্লিক করার সমস্যা কি হয়েছে, এখানে যে নিউ পোর্টফোলিওর নাম চলে আসছে। আর ইচ্ছে মতো নাম দিতে পারি এখানে, তো যে কোনো নাম, নিউ পোর্টফোলিও থাক, সমস্যা নেই। হ্যাঁ, এখানে নাম দিয়ে দিলাম। আচ্ছা দেখো, একটা বিষয় দেখো, আমরা যখন এই নতুন অ্যাড নিউ পোর্টফোলিও ক্লিক করেছি, ডান দিকে অপশনগুলো চলে আসছে, নিউ পোর্টফোলিও, হ্যাঁ, কন্টেন্ট পপ আপ, কোনটা নিব? ওই যে দেখলাম এখানে, মনে আছে? এখানে দেখলাম কোনটা নিব, কন্টেন্ট পপ আপ নিব, মিশনারি নিব না এই কোনটা এর মধ্যে, এখানে সিলেক্ট করতে বেশি। এই যে সিলেক্ট দ্য ভিউ, কন্টেন্ট পপ আপ নিবা, কন্টেন্ট ব্লকস নিবা, এখানে গ্রিড নিবা, লিস্ট না স্লাইডার ভিউ নিবা, কোনটা নিবা? আমরা কন্টেন্ট পপ আপ নিব, ঠিক আছে। তারপর এখানে গিয়ে, আচ্ছা এটা গেল। এরপর দেখাচ্ছে শো শর্টিং বাটনস আছে, হ্যাঁ, শো ক্যাটাগরি বাটনস, অনেকগুলো এখানে অপশন আছে। যদি এখানে প্রো, এটা মানে সবগুলো ফ্রি না এটা। আচ্ছা, এখানে লোডিং বাটনটা কেমন শো করাবো আমি, ঠিক আছে? এখানে যখন দেরি হবে আস্তে আস্তে, তখন লোডিং বাটনটা কোনটা শো করবে, এর আস্তে আস্তে দেরি হচ্ছে, এখানে থেকে লোডিং বাটন আছে, এই যে তুমি কোনটা শো করাবা, এখানে যে কোনো একটা শো করাতে পারো, ঠিক আছে। ধর আমি এটা শো করাবো, এখানে ক্লিক করে দিলাম, এইটা শো করাবো। তারপরে এখান থেকে শর্টকাট শো করতে হবে, শর্টকাট মানে এই শর্টকাট কি আমার যে পেজে শো করাবো সেখানে পেস্ট করতে হবে এই শর্টকাট। আর এটা ডিরেক্টলি এইচটিএমএল এর ভিতরে, যদি আমরা পিএইচপি এর ভিতরে পিএইচপি কোডের মধ্যে শো করতে চাই, তখন এই কোডটা ব্যবহার করতে হবে। আর কোনো পেজে পোস্টে এই কোডটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। চলো আমরা এখানে কি করলাম, নিউ পোর্টফোলিও ইয়ে তৈরি করলাম, ছবি অ্যাড করে আমার পিকচারে, যে অ্যাড প্রজেক্ট ইমেজ লেখা আছে না, আর ভিডিও কিন্তু অ্যাড করতে পারি। তাহলে ভিডিও একের পর এক অ্যাড হবে এখানে অটোমেটিক্যালি, ঠিক এইভাবে। এবার ভিডিও শো করবে, পিকচারের জায়গায় কি হবে, ভিডিও শো করবে এখানে অ্যাড ভিডিও ক্লিক করলে।
তো আমরা এখানে এই যে ইমেজ প্রিভিউ আর হবার 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 হবে কিনা তাই বলছি এখানে, ঠিক আছে। চলো আমরা ইমেজ অ্যাড করি, এখানে অ্যাড প্রজেক্ট ইমেজে ক্লিক করলাম। আচ্ছা আমরা এখানে গিয়ে এটা অ্যাড করে দিই, ধরো এই ইমেজটা অ্যাড করবো, চুজ ইমেজ করলাম, এই যে একটা চলে আসছে, ঠিক আছে। আমরা তাহলে এরকম ক্যাপশন দিতে পারি, যে এই যে ক্যাপশন আছে না, ক্যাপশন ডিসক্রিপশন এই সব দিতে পারি। আমি এখানে দিলাম হচ্ছে যে দিস ইজ টাইটেল, টাইটেল নাম দিলাম এরকম, ঠিক আছে। তো এখান থেকে কপি করে দিয়ে দিই, বুঝলো নাই, ধরো এটা দিলাম কপি করে। আচ্ছা থাকলো এখানে এর ইউআরএল পুরো ইয়ে দিতে পারি, যখন ক্লিক করলে কোথায় যাবে, বুঝো নাই, পুরো একটা ঠিকানা দিতে পারি একটা, দিলাম এখানে http www.facebook.com এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম নিউ ট্যাব। আচ্ছা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি, চলে এলো বিষয়। আচ্ছা এটা গেল, একটা হয়ে গেল, আমি আরো এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে, এরকম সেভ পোর্টফোলিও। আচ্ছা আমি এখানে আরো অ্যাড পোর্টফোলিও আরো ক্লিক করে দিলাম। এরপর আমি ধরো এইটা অ্যাড করবো, এইটা ক্লিক করে দিলাম, আমি কিছু দিলাম না, খালি ছবি থাক, ঠিক আছে। এটা অ্যাড হয়ে গেল, কিছু দিলাম না এখানে, সেভ পোর্টফোলিও, একবারে সেভ করলে হবে, ব্যাপার না, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এরপরে গিয়ে ধরো এটা দিলাম, একটা দুইটা তিনটা ইমেজ অ্যাড করেছি, একটা চারটা দিয়ে আমার নাকি, এখানে গেলাম, আচ্ছা এই ইমেজটা দিলাম, আচ্ছা তাহলে চারটা ইমেজ আমাদের অ্যাড করা হয়ে গেল, ঠিক আছে। সেভ পোর্টফোলিও করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা এরপর আমরা কি করব, এই যে কোডটা আছে দেখো, এই কোডটা, এই কার্ডটা কপি করলাম, এখান থেকে কপি করলাম, গিয়ে আমাদের কোথায় যাবো আমরা, আমাদের পেজ পেজেস, পেজেস লেখা আছে, অল পেজেসে গেলাম। আর কোন পেজে শো করবে, এটা পোর্টফোলিও পেজে, অল পেজেসে এসে এই যে আমাদের লেখা আছে পোর্টফোলিও, এডিটে ক্লিক করলাম। আচ্ছা এইটা ক্লিক করার পর এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমাদের এই প্লাস চিহ্ন যেটা আছে, হ্যাঁ, আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করে দেখতে পাই গতদিনের মতো যে আমার এখানে ওয়েবসাইট আসছে কিনা। যেমন আমরা গতদিনে কি হয়েছিল, অটোমেটিক চলে আসছিল, এখানে এখানে ক্লিক করে দিলাম, এখানে যেমন কন্ট্যাক্ট ফ্রম 7 চলে আসছে, মডুলার গ্যালারি আসছে, ঠিক আছে। এতে মেটা সিলেক্ট আমাদের চলে আসছে, ঠিক আছে। মেটা সিলেক্ট আমাদের এখানে চলে আসছে পোর্টফোলিও, তাহলে এখানে ক্লিক করলে কি হবে, এখানে অটোমেটিক্যালি কোডটা চলে আসবে। ব্রাউজ অল, এখানে ক্লিক করলাম, ব্রাউজ অল, লিস্ট প্যারামিটারস, এই যে কোড, ইমেজ গ্যালারি, হ্যাঁ, যে কন্ট্রোল ফ্রম 7 শর্টকাটস, অনেকগুলো অপশন আছে, তাই না। আচ্ছা আমি ব্যাকে আসলাম, আচ্ছা এখানে কি ইট আসলাম, আগের মতো পোর্টফোলিও এসে ইডিটে এসে আমি এখানে ক্লিক করলাম, ডান ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, কোনটা, এই যে এটা শর্টকাট, দেখলে শর্টকাটস লেখা আছে, এই যে শর্টকাটস, এখানে পেস্ট করার পরে চলে আসছে কিন্তু এটা, হ্যাঁ, দিয়ে দিলাম, এটা শর্টকাটস চলে আসছে অটোমেটিক্যালি। এখানে আপডেটে ক্লিক করলাম, এখন আমরা এখানে গিয়ে রিলোড করে দেখি আসছে কিনা, এই যে এটা রিলোড করলাম, এই দেখো চলে আসছে। কিন্তু এখানে এইভাবে শো করার কারণটা হচ্ছে, এই ডিজাইনটা হচ্ছে যে মানে পুরো পেজ জুড়ে যেটা হবে, এই পুরো ইয়েটা পাই নাই, মানে লেআউটটা এইরকম, এই যে এরকম চলে আসছে, হ্যাঁ। আমরা এখানে গিয়ে সেটিং দেখি কোন সেটিং আছে কিনা, দুই সারি বা তিন সারি, চার সারি করে যেতে হবে এটা, হ্যাঁ, এরকম চার সারি খরচ জায়গা দরকার, সেই জায়গাটা পাই না এখানে,
এই জন্য আমরা যে ছবিগুলো দিয়েছি দেখো, এই ছবিগুলো এই যে এইভাবে শো করতেছে, এখানে কোন কন্টেন্ট শো করছে না, দেখো এই যে, হ্যাঁ, অন্য কোনো, এই যে আমাদের ছবিগুলো শো করছে কিন্তু পরপর, এই যে দেখছো কি, শুধু আমরা একটা কি দিয়েছিলাম, এই যে নাম দিয়েছিলাম, বর্ণনা তেমন দিই নাই, এই যে ভিউ মোর লিঙ্ক দিয়েছিলাম এখানে, হ্যাঁ, তেমন কিছু দিই নাই, এখানে ক্লিক করলে কেটে যাচ্ছে, মানে আমরা ঠিক মতো সব কাজ করতেছে, কিন্তু এখানে লেআউট যেহেতু এরকম ইয়ে করতেছে এটা। আমরা যদি অন্য ইয়ে ব্যবহার করি, এখানে জাস্ট আমি এখানে ব্যাকে আসলাম, এসে আমাদের অ্যাপের নিচে আসলাম, থিমসে আসলাম। আচ্ছা, ধর আমি এখানে গিয়ে কোনো থিম চেঞ্জ করে দিলাম, যদি আমরা এই থিমটা দিই, এলিজেন্ট থিম অ্যাক্টিভেট করে দিলাম, রিলোড করলাম, এবার দেখো, ঠিক আছে, আমরা এখানে হোম পেজ ছিলাম, হোম পেজে, আচ্ছা হোম পেজ আমরা এটা সেটা হোম পেজ শো করতেছি ওইগুলো, কিন্তু ঠিক আছে, এই যে ডিফল্ট ছিল, আমরা এই যে পোর্টফোলিও যেটা, আমরা শুধু কি করলাম, শুধু স্ট্রাকচারটা চেঞ্জ করে দিলাম। একটা থেম মানে কি, একটা থেম মানে একটা স্ট্রাকচার, ঠিক আছে। এবার এখন পোর্টফোলিওতে ক্লিক করে দেখেন, পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিওটা কেমন আসছে আমাদের, এই দেখো, আর ঠিক মতো আসছে না, ঠিক মতো আসছে, দেখো এই যে দেখো অটোমেটিক্যালি চারটা চারটা চলে আসছে, এই যে, হ্যাঁ, অটোমেটিক চারটা ওইভাবে চলে আসছে, যেভাবে আমাদের এখানে আছে ডেমোতে আছে, এই যে 1 2 3, এখানে 3টা আছে, আর এখানে 4টা শো করছে, আর এখানে 4টা শো করছে, এখানে ক্লিক করলে যেভাবে দেখাবো, আর বুঝলা কি, এই যে নিশ্চয় বুঝতে পেরেছো যে খুব সহজ আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি, তাই না? আচ্ছা, এটা পোর্টফোলিও গেল। আচ্ছা, এখন আমাদের তাহলে কি দেখবো, তোমাদের ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স, থিম ম্যানেজমেন্ট, কাস্টমাইজ থিম, উইজেট ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা আচ্ছা আমরা হচ্ছে এটা, আচ্ছা আমরা আরেকটা প্লাগইন একটু দেখি, হ্যাঁ, আসলে তোমাদের খুব বেশি প্লাগইন আমরা দেখবো না, এখানে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্লাগইনগুলো দেখবো, হ্যাঁ। এরকম একটা প্লাগইন আছে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্লাগইন হচ্ছে ই-কমার্স প্লাগইন। পোর্টফোলিও চলে আসছে, এখানে যে পোর্টফোলিও অপশন আগে থেকে আছে, আমরা প্লাগইনসে যাই। আচ্ছা, আগেরটা অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, আমরা প্লাগইনসে আসলাম, প্লাগইনসে এসে অ্যাড নিউ, ই-কমার্স একটা প্লাগইন আছে, এই প্লাগইন একটু তোমাদের ডিটেইলস শেখাতে হবে, কারণ ই-কমার্স প্লাগইনে প্রচুর ক্লায়েন্টের কাজ আছে। এই যে ই-কমার্স প্লাগইন, এটা দেখো 5 মিলিয়ন ইনস্টলেশন আছে, এবং এই প্লাগইনটা খুবই গুরুত্বপূর্ণ ই-কমার্স সাইট তৈরি করার জন্য, অটোমেটিক তোমার ই-কমার্স সাইট তৈরি করে দিবে, প্রচুর ফাংশনালিটি আছে। তোর ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা ভার্চুয়াল প্রোডাক্ট হোক আর ডাউনলোড প্রোডাক্ট, যে ধরনের প্রোডাক্ট হোক, এই প্রোডাক্ট এই ই-কমার্স তুমি সহজ তৈরি করতে পারবা, হ্যাঁ। এবং লাস্টে যে ক্লায়েন্টের কাজ করলাম আমি, $120 যে ক্লায়েন্টের কাজটা করলাম, এই যে মানে তোমার অনলাইন যে অনলাইন যে ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিনের সাইট, সেখানে আমি ই-কমার্স প্লাগইনের একটা ফাংশনালিটি ব্যবহার করেছি, ই-কমার্স ফাংশনালিটি অন্য ব্যবহার করেছি, কিন্তু ই-কমার্স প্লাগইনের ফাংশনালিটি সেখানে ব্যবহার করেছি, ঠিক আছে। তোমাদের যেটা আমি দেখিয়েছিলাম এর আগে, আফ্রিকা ক্লায়েন্টে যে কাজটা করলাম সেখানে। তো ই-কমার্স প্লাগইন ব্যবহারটা তো সামনের ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। অনেক বড়, যেহেতু তোমাদের অনেকগুলো ফাংশনালিটি আছে, স্টেপ বাই স্টেপ সব প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, সো তুমি ই-কমার্স প্লাগইন দিয়েই তুমি ক্লায়েন্টের অনেক কাজ করতে পারবা। আচ্ছা, তাহলে তোমাদের আজকে দেখাই, আচ্ছা
আচ্ছা, আরেকটা প্লাগইন দেখা, এখানে দেখো আমার পোস্ট আছে, ক্লিক করলাম। আচ্ছা, আমরা তাহলে এই পোস্টগুলো ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, ধর দ্রুত কাজ করার জন্য একে ডুপ্লিকেটর প্লাগইন বলা হয়। এই পোস্টগুলো ডুপ্লিকেট করে আমি তোমাদের জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্লাগইন, মোস্ট পপুলার এবং গুরুত্বপূর্ণ কিছু প্লাগইন তোমাদের পরিচয় করে দেবো, ঠিক আছে? হাজার হাজার প্লাগইন আছে, অত প্লাগইন তোমাদের করা সম্ভব নয়। জুম প্রিমিয়াম তো ব্যবহার করি নাই। হ্যাঁ, অনেকক্ষণ তো হয়ে গেছে, তাই না? কাটে নাই তো? 1 ঘন্টা হয়ে গেছে না? 40 মিনিট পার হয়ে গেছে না? প্রিমিয়াম এখনো করি নাই তো, প্রিমিয়াম করি নাই, তবে আপডেট করেছি, বুঝছো? আজকে ওই জুমটা আপডেট করেছি, হতে পারে এই জন্য তারা করেছে, মানে কোনো কারণে হয়তো একটা ফ্যাসিলিটিস দিয়েছে। জুম তোমাদের এই ক্লাসের আগে আপডেট করেছি, হতে পারে এই জন্য হয়তো আমার কিছু ফ্যাসিলিটিস দিয়েছে, কিছু টাইম হয়তো এক্সটেন্ড করে দিয়েছে, হতে পারে 1 দিন 2 দিনের জন্য, বুঝো নাই? এই জন্য কাটছে না। আচ্ছা, তাহলে আমরা এই পোস্টগুলো খুব সহজে ডুপ্লিকেট করতে পারি আমরা। দেখেন অপশন দেখো, এডিট, কুইক এডিট, টেস্ট ভিউ, এখানে ডুপ্লিকেটর আছে কি? নেই। তাহলে খুব সহজে ডুপ্লিকেট করে আমরা দ্রুত কাজ করতে হয়। কিন্তু আমরা জাস্ট কি করতে পারি, এখানে গিয়ে এই যে আমরা এখানে আসলাম, এই প্লাগইনস, অ্যাড নিউ, আর এখানে গিয়ে লিখো ডুপ্লিকেটর, ডুপ্লিকেটর আমি লিখে দিলাম, ডুপ্লিকেটর লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, পোস্ট স্যার ডিউ কি হবে? আচ্ছা, এখানে দেখে নি, ঠিক আছে? একটু কোনো না মিললে ওয়ার্ডপ্রেস ডুপ্লিকেটর, এই যে পোস্ট ডুপ্লিকেটর, এটাকে সার্চ দিলে চলে আসবে, আসার কথা ছিল। আচ্ছা, এই দেখো চলে আসছে। হ্যাঁ, তাহলে পোস্ট ডুপ্লিকেটর, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেটর নাকি? অনেক সময় হয় কি যে ওই বানান ভুল হয়ে যায়, পি ব্যবহার করতে, রাজা আহমেদ ঠিক বলেছেন। মানে এই আমি ডুব ডুব লিখেছি, ঠিক আছে? ডুব হবে ডুপ্লিকেটর, তাই না? ডুব হয় না, ডুব হয়। আচ্ছা আচ্ছা, এরপর আমি ইনস্টল করে আসছি, অ্যাক্টিভেট করে দিই। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন চলো পোস্টে যাই, দেখি আমাদের পোস্টে যাই, অল পোস্ট, এই দেখো চলে আসছে ডুপ্লিকেট পোস্ট, দেখছো? একটা অপশন চলে আসছে ডুপ্লিকেট পোস্ট, ডুপ্লিকেট পোস্ট। এখন ধরো আমি রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এটাতে আমি করব, ডুপ্লিকেট করব। তাহলে জাস্ট এখানে কি করব, ডুপ্লিকেট, এখানে ক্লিক করে দেব, ডুপ্লিকেট পোস্ট এখানে ক্লিক করে দেব, অটোমেটিক্যালি এই যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এটা ডুপ্লিকেট হয়েছে, রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো কপি, মানে এটা অটোমেটিক্যালি হুবহু ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে? আমি রিলোড করে দেখতে পাবো ডাবল। আচ্ছা, আমাদের তো এটা রিলোড করতে হবে, চেঞ্জ করে দিয়েছি, তাহলে থিম চেঞ্জ করে দিয়েছি, এই যে আগের থিম দিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, আগের থিমে যেটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে হোমে আসি, হোমে আসার পরে এই দেখো রাজশাহী ম্যাঙ্গো ফর ম্যাঙ্গো কপি, ঠিক আছে? এখন তুমি সেটা কি করলাম, জাস্ট তাই তুমি এখানে ছবি চেঞ্জ করে দিলাম, এখানে আসলাম, এডিট করলাম, খুব সহজে কাজ হওয়ার জন্য ডুপ্লিকেটর ব্যবহার করা হয়। হ্যাঁ,
এখানে ক্লিক করলাম, এখানে কপি কেটে দিলাম, ঠিক আছে। আমি লিখলাম রাজশাহী, হ্যাঁ, স্পেশাল ম্যাঙ্গো বাজার, ঠিক আছে, রাজশাহী স্পেশাল ম্যাঙ্গো বাজার লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে গিয়ে ছবিটা চেঞ্জ করে দেবো, পিকচারটা। এখানে গেলাম, এখানে ডকুমেন্টসে ক্লিক করলাম, আচ্ছা পিকচার ইমেজে ক্লিক করলাম এখানে, হ্যাঁ, এই যে এসএটা এখানে গিয়ে রিপ্লেস করে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে গিয়ে মনে করো অন্য একটা ছবি পিকচার দিয়ে দিব, হ্যাঁ, ধরো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ইনসার্ট পিকচার, চলে আসলে পিকচারটা আপডেট করে দিলাম। তাহলে আমার খুব সময় লাগলো কি, সময় লাগলো না। আমি এখানে গেছি রিলোড করবো, এখানে এই যে এইটা, এই দেখো চলে আসলো, ঠিক আছে, রাজশাহী স্পেশাল ম্যাঙ্গো বাজার। তো অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেল, এর পিকচার চলে আসলো। তাহলে দেখো প্লাগইনের সাথে খুব সহজে আমরা কি করতে পারি, খুব দ্রুত আমরা কাজ করতে পারি, তাই না? তো এটা বুঝতে পারলাম এটা। তো আমরা হচ্ছে যে মানে আমাদের তেমন এখানে আর নেই, হ্যাঁ, জাস্ট আমাদের এখানে অ্যাপিয়ারেন্সের কাজ আছে, জাস্ট অ্যাপিয়ারেন্সের থিম, কাস্টমাইজেশন, উইজেট, মেনুস, হেডার, এডিটর, এই অ্যাপিয়ারেন্সের কাজগুলো শিখলে আমাদের শেষ, মানে মোটামুটি ওয়ার্ডপ্রেস হয়ে যাবে। তবে আমাদের করতে হবে মানে থিমের পরিচয় হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। অ্যাপিয়ারেন্সের শেষ এই কয়েকটা অপশনে ব্যবহার করতে সামনে ক্লাসে শিখিয়ে দিব, তাহলে তোমাদের শেষ এটা মানে এই পুরো বিষয়ের কাজটা শেষ যায়। কিন্তু তোমাদের হ্যাঁ অবশ্যই ভালো থিম সাজেস্ট করবো আপনাদের জন্য, হ্যাঁ, ভালো অনেক ভালো থিম আছে, এই থিমগুলো সাজেস্ট করলে প্র্যাকটিসগুলো অনেক ভালো হবে, যেগুলো আপনি করতে পারবেন এটা, হ্যাঁ। যেমন বি থিম আছে, বি থিম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডিবি থিম, ডিবি থিম, তারপর শপার্স, শপার্স, হ্যাঁ, এরকম অনেক থিম আছে, এক্স থিম, এবার থ্রাইভ থিম, THRIV, থ্রাইভ থিম, স্যার স্ক্রিন দেখা যায় না। থ্রাইভ থিম, বি থিম, ডিবি থিম, শপার্স, এক্স থিম, থ্রাইভ থিম, আচ্ছা এরকম অনেক থিম আছে, হ্যাঁ, এগুলো আপনারা আপাতত দেখাচ্ছে দেখতে পারেন। আচ্ছা তো সমস্যা নেই, এগুলো পরবর্তী দেখলে হবে, এখন তো এমার্জেন্সি না, যদি আপনাদের সময় থাকে দেখবেন, না থাকলে অত দরকার নেই, জাস্ট আমি যেটা করাচ্ছি এটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সবাই আমি যেটা করছি একটু প্র্যাকটিস করবেন। আমাদের মোটামুটি ড্যাশবোর্ডের পরিচয় শেষের পথে, জাস্ট আমরা সামনের ক্লাসে দেখব এইটা, এই যে ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স, থিম ম্যানেজমেন্ট একটু দেখবো, কাস্টম কিভাবে থিম কাস্টমাইজ কিভাবে করতে হয়, উইজেট ম্যানেজমেন্ট একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি এই যে দেখালাম আমাদের থিমের পুরোপুরি কাজগুলো, মানে থিম পরিচিতি শেষ, মানে ড্যাশবোর্ড পরিচিতি শেষ, কিন্তু আমাদের ইয়ে করতে হবে, জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্লাগইন আছে, হ্যাঁ, যে প্লাগইনগুলো ইয়ে করতে হবে আমাদেরকে, মানে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে যে একটা যেটা বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে এ এ প্লাগইন, অর্থাৎ এটা হচ্ছে যে ওই যে WooCommerce প্লাগইন, WooCommerce প্লাগইন এটা, আচ্ছা না লিখে দিই এমনি বলে দিই, WooCommerce প্লাগইন, তারপরে এলিমেন্টরের ব্যবহার, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডব্লিউপি বেকারি যেটা এটির ব্যবহার, এরপর হচ্ছে যে মানে ডিবি বিল্ডার, এমনি পেজ বিল্ডারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা, হ্যাঁ, তারপরে মাইগ্রেশন প্লাগইন ব্যবহার করা, অর্থাৎ তারপরে দেখা যাচ্ছে এই ধরনের যে প্লাগইনগুলো আছে, জাস্ট আর 4-5টা প্লাগইন এরকম, জাস্ট এই অ্যাপিয়ারেন্সের কাজটা দেখিয়ে দিব, আর 4-5টা প্লাগইন যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখাচ্ছে যে একটু একটু ভালো করে দেখতে হবে, জাস্ট দেখলে আমাদের ওয়ার্ডপ্রেসের মানে
বেসিক যে বিষয়গুলো এগুলো শেষ হয়ে গেল। এরপর দেখাচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স যেটা সেটা শেখার জন্য পিএইচপি মাইস্কুয়েল শিখবো। আর ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন এবং থিমগুলো যেগুলো এখানে ব্যবহার করছি আমরা সেগুলো আমরা নিজেরাই তৈরি করবো। বুঝা যাচ্ছে কি? তাহলে তোমাদের সবগুলো শেষ বিষয়, মানে পুরো বিষয়টা শেখা কমপ্লিট। জাস্ট কি করতে হবে, মানে জাস্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি কমপ্লিট শেষে আমাদের পিএইচপি আর মাইস্কুয়েল শিখতে হবে। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট শিখলেই আমাদের কাজ শেষ। এর বিষয়। তো আজকে স্যার কোডে তোমাদের ক্লাস এ পর্যন্তই।